গল্পের নাম লাকি ভাস্কর। এটা একটা তেলুগু মাস্টারপিস ক্রাইম থ্রিলার মুভি। এখন যদি মুভির কাহিনী সম্পর্কে তোমাদেরকে ছোট্ট করে বলি, এক কথায় মাস্টারপিস একটা মুভি। কিভাবে একটা গরিব ব্যাংকের কর্মচারী কোটিপতি হয়ে যায় আর কিভাবে কোটিপতি লোকগুলোকে ফাঁসিয়ে দেয়, এসব কিছুই আমরা গল্পে দেখতে পাবো। সত্যিই গল্পের কাহিনীটা অসম্ভব সুন্দর। আমি হাইলি রিকোয়েস্ট করব গল্পটা শেষ পর্যন্ত দেখো। আশা করি গল্পটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। গল্পটা শুরু হয় 1992 সাল বোম্বে থেকে। এখানেই আমরা গল্পের নায়ককে দেখতে পাই, যার নাম ভাস্কর। ভাস্কর জগিং করে যখন বাড়িতে ফিরতেছিল, ঠিক তখনই সিবিআই অফিসার যার নাম লাক্সমান, সে আর তার টিম নিয়ে ভাস্করের কাছে যায়। এরপর তাকে গ্রেপ্তার করে কাস্টডিতে নিয়ে আসে। একটু পর ভাস্করকে সাথে নিয়ে একটা ব্যাংকে আসে। এখানেই মূলত ভাস্কর কাজ করে থাকে। লাক্সমান ভাস্করকে বলতেছিল, আমরা খোঁজ পেয়েছি তোমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক বড় একটা স্ক্যাম হয়েছে, এই জন্যই এখানে আমরা তদন্ত করতে এসেছি। ঠিক তখনই ভাস্করের বিবি তাকে কল করে, যার নাম সুমতি। তাকে বলে, আমাদের বাড়িতে বেশ কয়েকটা সিবিআই অফিসার এসেছে, ঘরের সমস্ত কিছু তারা চেক করতেছে, জলদি তুমি একটু বাসায় চলে এসো। ভাস্কর বলে, তাদের ডিউটি তাদেরকে করতে দাও, আর তুমি কোনো টেনশন নিও না, আমি জলদি বাসায় ফিরবো। সিবিআই ব্যাংকের অনেকগুলো পেপারপত্র চেক করে। এর মধ্যে ভাস্কর আমাদেরকে তার নিজের সম্পর্কে বলতেছিল। গল্পটাই এখান থেকে একটু ফ্ল্যাশব্যাকে যায়। ক্যামেরা একটা ব্যাংকে ফলো করে, আর এই ব্যাংকেই ভাস্কর ছোট্ট একটা পজিশনে কাজ করে। তার বেতন ছিল মাত্র 6,000 টাকা, কিন্তু তার ঋণ ছিল প্রায় 40,000 টাকার মতো। প্রত্যেকদিন ভাস্কর তার পুরনো একটা বাইকে করে ব্যাংকে আসে, আর খুবই সততার সাথে নম্রভাবে কাজ করে। সবসময় চিন্তা ভাবনা করে যদি কোনো একদিন তার প্রমোশন হয়, তাহলে তার একটু স্যালারি বাড়বে, তারপর সে সমস্ত ঋণগুলো পরিশোধ করবে। এমনকি ভাস্কর তার ব্যাংকের সমস্ত টার্গেট সময়ের আগেই শেষ করে থাকে। আর এখানে তোমাদের একটা কথা বলে রাখি, সে সময় ব্যাংকে কম্পিউটার খুব একটা ব্যবহার করতো না, সব সময় তাদেরকে পেপারেই লিখে রাখতে হতো। কম্পিউটার শুধুমাত্র ব্যবহার করা হতো 3 থেকে 6 মাস পর পর একবার করে। 3 থেকে 6 মাসে লেখা সমস্ত স্টেটমেন্ট সেখানে সেভ করে রাখতো, কিন্তু এর আগে সমস্ত কিছু পেপারেই লেখা হতো। তো ভাস্কর যে ব্যাংকে কাজ করে, ওই ব্যাংকের বাহিরে মারুতি কোম্পানির একটা কার আছে। এটা কোন একটা কাস্টমারের, যেই কাস্টমার ব্যাংকের লোন এখনো পরিশোধ করেনি। প্রত্যেকদিন ভাস্কর এই গাড়ি দেখে অসংখ্য স্বপ্ন বনে, ভাবতে থাকে কোন একদিন সেও এরকম একটা গাড়ি কিনবে। ভাস্করের একটা বন্ধু আছে, যার নাম সাম্বা। এরা দুজন একসাথে একই স্কুলে পড়াশোনা করত। ভাস্কর পরীক্ষায় পাশ করার জন্য ব্যাংকে একটা চাকরি পায়, আর তার বন্ধু পরীক্ষায় ফেল করার জন্য ছোটখাটো একটা কাজ করে। ভাস্কর সাইড ইনকামের জন্য সেই ব্যাংকের অ্যাপ্লিকেশন ফর্মগুলো ফিল করে দেয়, আর সেখান থেকে বেশ কিছু টাকা ইনকাম করে। এর মধ্যেই তার কাছে একদিন অ্যান্থনি নামের একটা লোক আসে। ভাস্করের কাছ থেকে লোন চাই 2 লক্ষ টাকা। ভাস্কর তার কাছ থেকে জানতে চাই সিকিউরিটি কি আছে। অ্যান্থনি বলে, আমার কাছে বন্ধক রাখার জন্য কিছুই নেই। ভাস্কর তখন তাকে টাকা দিতে মানা করে ওখান থেকে চলে যেতে বলে। অ্যান্থনির কাছে বন্ধক রাখার জন্য কোর্টের কয়েকটা কাগজপত্র আছে, কিন্তু ভাস্কর বলে এটা এখানে ব্যবহার করা সম্ভব না। লোকটা ওখান থেকে চলে যায়। তো ভাস্কর যেই মহল্লায় থাকে, সেই মহল্লার সবার কাছ থেকে অল্প অল্প করে বেশ কিছু টাকা সে ধার নিয়েছে। সমস্ত লোককে একের পর এক ডেট দেয়, কিন্তু সময় মতো কখনোই তাদের টাকাটা পরিশোধ করতে পারে না। এখন যদি ভাস্করের পরিবার সম্পর্কে বলি, একটা সময় ভাস্করের বাবা অনেক বড় একটা সিএ ছিল, কিন্তু সে তার বন্ধুর কাছ থেকে ধোকা খেয়ে এখন সে ডিপ্রেশনে আছে। বাড়ির কারোর সাথেই ঠিকঠাক ভাবে কথা বলে না, দিনরাত চুপ করে বসে থাকে, চা খায় আর সারাদিন পেপার পড়ে। ভাস্করের মা ছোটবেলায় দুনিয়া থেকে চলে গেছে। ভাস্করের ছোট্ট একটা ভাই আর ছোট্ট একটা বোন আছে। এদের দুজনকেও ভাস্করই দেখাশোনা করে। আর ভাস্কর আর সুমতি একজন আরেকজনকে ভালোবাসতো। এরপর তারা ভালোবেসে একজন আরেকজনকে বিয়ে করে। সুমতি তার পরিবারের বিপক্ষে গিয়ে ভাস্করকে বিয়ে করেছিল, আর এদের একটা মিষ্টি বাচ্চাও আছে। তো সুমতি একটা স্বপ্ন দেখে, ব্যাংক থেকে বেশ কিছু টাকা লোন তুলবে, আর সেই টাকা দিয়ে সে একটা খাবারের ব্যবসা করবে। ভাস্কর তখন সুমতিকে এটাই বলতেছিল, আমাদেরকে প্রথমে পুরনো ঋণগুলো পরিশোধ করতে হবে, এরপরেই তুমি তোমার ব্যবসাটা শুরু করো। ভাস্কর ফাইন্যান্সিয়াল একটু সমস্যায় থাকার জন্য সুমতির পরিবার ভাস্করকে একটু ছোট করে দেখে। মাত্র 6,000 টাকা দিয়ে পুরো ফ্যামিলি চালায়। ভাস্কর তার নিজের স্বপ্ন পূরণ না করে, ঠিকঠাক ভাবে নিজে খাবার না খেয়ে সে তার পরিবার চালায়। তো এর মধ্যেই অ্যান্থনি বারবার ভাস্করের কাছে এসে তার কাছ থেকে লোন চাই। তাকে বলে, মালয়েশিয়া থেকে ইন্ডিয়াতে একটা শিপ আসবে, আমি ওই শিপটের মাধ্যমে বেশ কিছু টিভি এনেছি। টিভি গুলো আনার জন্য আমি তাদেরকে 1.5 লাখ টাকা দিয়েছি, আর তার সাথে কথা ছিল টিভি আনার পর বাকি টাকাগুলো পরিশোধ করব। এখন সেই শিপটা ইন্ডিয়াতে পৌঁছে গেছে। আমি যার উপর ডিফেন্স করে টিভি গুলো ক্রয় করেছি, সে এখন টাকাগুলো ধার দেওয়ার জন্য রাজি হচ্ছে না। এখন আমার শুধু 2 লাখ টাকা প্রয়োজন, আর এখন ইন্ডিয়াতে ইলেকট্রিক ডিভাইসের অনেক দাম, তাই প্লিজ তুমি আমায় 2 লাখ টাকা দাও, আমি টিভি গুলো বেচে তোমার টাকা পরিশোধ করব, আর সেটাও একদিনে। আর এখন যদি আমি তাদের বাকি টাকা পরিশোধ না করি, তাহলে তারা আমার টিভি গুলো মানুষের কাছে বেচে ফেলবে। সবকিছু শুনে সাম্বা ভাস্করকে বলতেছিল, তোমার শালার তো অনেকগুলো টাকা আছে, ইনকামও তার বেশ ভালো, তাই তার কাছেই তুমি একটু সাহায্য চাইতে পারো। যখন অ্যান্থনি সমস্ত টিভি গুলো বিক্রি করবে, তখন সে ওখান থেকে আমাদেরকেও কিছু টাকা প্রফিট দিবে। কিন্তু ভাস্করের পছন্দ না তার শালার কাছ থেকে টাকা চাওয়ার। তবুও অ্যান্থনিকে বলে, ঠিক আছে আমি চেষ্টা করব। এরপর ভাস্কর যখন তার বাড়িতে ফিরে আসে, দেখে পাটেল নামের একটা লোক তার কাছ থেকে টাকা চাইতে এসেছে। এই লোকটার কাছ থেকে ভাস্কর বেশ কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু অনেকদিন হয়ে গেছে এখনো সে টাকাগুলো পরিশোধ করেনি। লোকটা
পুরো মহল্লার সামনে তাকে ছোট করে, তার শার্টটা অনেকটা ছিঁড়ে ফেলে দেয়। এরপর তার যে একটা বাইক ছিল ওটাও সে নিয়ে যায়, আর তাকে বলে টাকাটা পরিশোধ করে বাইকটা নিতে এসো। ভাস্কর এখানে ভীষণ কষ্ট পায়, বুঝতে পারছে না এখন সে কি করবে। তো পরের দিন ব্যাংকে যাওয়ার জন্য তার কাছে 1 টাকাও নেই। অনেক মানুষের কাছ থেকেই লিফট চাই, কিন্তু কেউ তাকে লিফট দেয় না। এটা অনেক কষ্ট করে সে ব্যাংকে আসে, আর ব্যাংকে আসার পর সে একটা ঝটকা খায়। ভাস্করের যে প্রমোশন হওয়ার কথা ছিল ওই প্রমোশনটা তার পরিবর্তে অন্য একজন পায়। ব্যাংকের সমস্ত কর্মচারী এটাই ভাবতেছিল প্রমোশনটা ভাস্কর পাবে। এটা দেখে ভাস্কর আবারও কষ্ট পায়, তার স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপর ভাস্কর ম্যানেজারকে বলতেছিল, আমি অনেক পরিশ্রম করেছিলাম, এই বছরে আমি হব সবচেয়ে ভালো কর্মচারী, আমি প্রত্যেক মাসে সমস্ত টার্গেট পূর্ণ করেছি, কিন্তু আপনি একজন বাঙালি হওয়ার জন্য অন্য একটা বাঙালিকে প্রমোশন দিয়েছেন। এটা শুনে ম্যানেজার ভাস্করকে বকতে থাকে। সে বলে, তোমার থেকেও সে অনেক মেধাবী একটা ছেলে, আর তুমি তো তোমার সাইড বিজনেস এখনো করতেছো, কাস্টমারের অ্যাপ্লিকেশন ফর্ম পূর্ণ করে টাকা ইনকাম। এখন এটা যদি জিএম স্যার জানতে পারে তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিবে। এখন বলো এটাকে আমি জিএম স্যারকে বলবো? এটা শুনে ভাস্কর কান্না করতে করতে ম্যানেজারের কাছে হাত জোর করে ক্ষমা চায়। তাকে বলে, প্লিজ এরকমটা কখনোই করবেন না, এই জবটা আমার ভীষণ ইম্পর্টেন্ট। এভাবেই তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। সমস্ত কর্মচারী ভাস্করকেই দেখতেছিল, তার এই করুণ অবস্থা দেখে তারা অনেক কষ্ট পায়। একটু পর ভাসুদেব নিজেকে কন্ট্রোল করে আবারও স্বাভাবিক হয়ে মনোযোগ দিয়ে তার কাজ করতেছিল। এরপর সন্ধ্যা হয়, ভাস্কর তার বন্ধুকে নিয়ে একটা হোটেলে আসে। ঠিক তখনই তার কাছে অ্যান্টনি আসে। ভাস্করকে বলে, আজকেই শেষ দিন, আমি যদি আজকে পয়সাগুলো পে না করতে পারি তাহলে সমস্ত টিভি কম মূল্যে বেচে ফেলবে, আমার তো কোনো অসংখ্য টাকা লস হবে। এটা শুনে ভাস্কর তার ব্যাগ থেকে 2 লক্ষ টাকা বের করে অ্যান্টনিকে দেয়। এটা দেখে সাম্বা শক খেয়ে যায়, বুঝতে পারছে না ভাস্করের কাছে এতগুলো টাকা কই থেকে এলো। এরপর ভাস্করকে প্রশ্ন করে, এতগুলো টাকা তুমি কেমনে ম্যানেজ করলে? আসলে এতগুলো টাকা ভাস্কর তার ব্যাংক থেকে নিয়ে তার ব্যাগে রেখেছিল। এই টাকাগুলো তাকে লকারে রাখতে দিয়েছিল, কিন্তু সে লকারে না রেখে তার ব্যাগে রেখেছে, কারণ আজকে ছিল সপ্তাহের শেষ দিন, অর্থাৎ আবারও 2 দিন পর ব্যাংক খুলবে। অ্যান্টনি যখন সমস্ত টিভি বেচে 2 দিন পর পয়সাগুলো ফেরত দিবে, আমি তখন ব্যাংক খোলার পর সকাল সকাল ব্যাংকে গিয়ে টাকাগুলো রেখে দেব, মানে 2 দিন পরেই অ্যান্টনি তার টাকাগুলো ফেরত দিবে। আর যদি এর মধ্যেই টাকার ব্যাপারে জানতে পারে তাহলে সর্বোচ্চ আমাকে চাকরি থেকে বের করে দিবে। আমি অলরেডি অসংখ্য টেনশনে আছি, এটা আমার কাছে সামান্য একটা ব্যাপার, আমার জীবন থেকে হারানোর মতো এখন আর কোনো কিছু নেই। অ্যান্টনি এদেরকে বলতেছিল, ইন্ডিয়াতে ইলেকট্রিক জিনিসের অসংখ্য মূল্য, কিন্তু অন্য দেশ থেকে এখানে আনার জন্য অনেকগুলো ট্যাক্স পে করতে হয়। একটা টিভির মূল্য 24,000 টাকা, যেটা ওই দেশে বেচা হয় অর্ধেকেরও কম টাকা দিয়ে, কিন্তু আমরা শুধু ছোট্ট একটা বুদ্ধি খাটিয়ে এখান থেকে ইনকাম করতে পারবো। আমাদের ভারতের আইন অনুযায়ী আমরা যদি খুচরা অংশ আমদানি করি, অর্থাৎ টিভির যন্ত্রগুলো আমদানি করে থাকি, তাহলে সরকার এখান থেকে ট্যাক্স নিতে পারবে না। তাই আমরা খুচরা অংশ ইনপুটের নামে টিভিগুলো ইনপুট করব। ইনপুটে কাজ করা অফিসারকে একটু টাকা দিলেই সবটাই ম্যানেজ করবে। এভাবে যদি আমরা টিভিগুলো নিয়ে আসতে পারি তাহলে একটা টিভিতে খরচ পড়বে মাত্র 10,000 টাকা। ওই টিভি ইন্ডিয়াতে বেচতে পারবো 20 থেকে 24,000 টাকা পর্যন্ত। এখান থেকে আমরা অসংখ্য টাকা লাভ করতে পারবো, এমনকি পুরো মার্কেটেই আমাদের নামটা ছড়িয়ে পড়বে। তো দেখতে দেখতে পার হয়ে যায় 2 দিন। 2 দিন পর কালকেই ব্যাংক খুলবে। সকাল হলেই ভাস্কর অ্যান্টনির জন্য অপেক্ষা করছিল। দেখতে দেখতে পুরো দিনটাই পার হয়ে যায়, কিন্তু এখনো অ্যান্টনির দেখা নেই। অ্যান্টনি আর সাম্বা ভাস্করের বাড়িতে আসে। এরপর অনেক কষ্ট ভরা ফেস নিয়ে ভাস্করকে বলতেছিল, সবটাই শেষ হয়ে গেছে, আমার এতদিনের পরিশ্রম সবকিছু নিমিশেই শেষ হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা শুনে ভাস্কর অনেক টেনশনে পড়ে, বুঝতে পারছে না এখন সে কি করবে। ঠিক তখনই অ্যান্টনির মুখে হাসি দেখতে পাই, আর অ্যান্টনি ভাস্করকে বলে, সব টিভিগুলোই বেচে ফেলেছে, এই নাও তোমার 2 লাখ টাকা। এরপর তাকে বেশ কিছু টাকা প্রফিটও দেয়। এটা শুনে ভাস্কর অনেক খুশি হয়। ভাস্কর অ্যান্টনিকে খুশিতে হাক করে, তাকে বলে, তুমি আমার ইজ্জত আর চাকরিটা বাঁচিয়েছো। অ্যান্টনিও তাকে ধন্যবাদ দেয় তাকে বিশ্বাস করার জন্য। আজ আমি কথা বলবো 1xBet সম্পর্কে, যেটা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপটির মাধ্যমে তুমি তোমার প্রিয় দলকে সমর্থন করতে পারবে। এই অ্যাপটির মাধ্যমে প্রত্যেকটা ম্যাচ লাইভ দেখতে পারবে এবং স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারবে, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করতে পারবে। এখানে থাকছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো অনেক আকর্ষণীয় নগদ পুরস্কার জেতার সুযোগ। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেখান থেকে যেটা খুশি বেছে নিয়ে খেলতে পারো। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড অক্সিজেন1 ব্যবহার করে প্রথম ডিপোজিটেই জিততে পারো 20,000 টাকা পর্যন্ত, যেটা তুমি সহজেই আইপে, উপায়, ব্যাংক, সম্পদ, বিস্ময় এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে টাকাগুলো তুলতে পারবে। তো আর দেরি কিসের, লিংক পিন কমেন্টে দেওয়া আছে, দ্রুত সাইন আপ করো অথবা গুগলে গিয়ে সার্চ করো 1xBet, এরপর রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড অক্সিজেন ব্যবহার করো আর বোনাস জিতে নাও।
পরের দিন একদম সকালবেলা সে ব্যাংকে আসে, ওই টাকাগুলো ঠিকঠাক ভাবে রেখে দেয়। আর এদিনের পর থেকেই এদের তিনজনের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়। ভাস্কর লুকে লুকে ব্যাংক থেকে টাকা নিয়ে অ্যান্টনিকে দেয়, আর অ্যান্টনি সেই টাকা দিয়ে বিভিন্ন জিনিসপত্র ইনপুট করে মার্কেটে সেল করে। আর ওখান থেকে যেই টাকা প্রফিট পায় ওই টাকায় এরা তিনজন মিলে ভাগ করে নেয়। ভাস্কর এখান থেকে অনেকগুলো টাকা প্রফিট পায়, যেই টাকা দিয়ে আস্তে আস্তে তার ঋণগুলো পরিশোধ করতে থাকে। আর এই প্রফিট থেকে তার বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠান করে। তো ভাস্করের এরকম পরিবর্তন দেখে সুমতি তাকে একটু সন্দেহ করে, কিন্তু ভাস্কর সুমতিকে কিছুই বলে না, শুধু তাকে বলে সে তার বন্ধুদের সাথে একটা ব্যবসা করতেছে। একদিন ছিল ভাস্করের সন্তানের জন্মদিন, এজন্য ভাস্কর তার বাড়িতে সুন্দর একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে। সমস্ত আত্মীয় স্বজন অনুষ্ঠান দেখে অনেক প্রশংসা করতেছিল। এখানে অ্যান্টনি আর সাম্বাও ছিল। এর মধ্যেই অ্যান্টনি ভাস্করকে বলে, আমার ছেলেটা আমেরিকায় পড়াশোনা করে আর ওখানে সে একটা চাকরি পেয়েছে, আমাকেও সেখানে আসার জন্য জোর করতেছে। এখন আমি যদি ওখানে যাই তাহলে তার টাকা দিয়ে আমাকে চলতে হবে। এখন পর্যন্ত আমি যেই টাকা ইনকাম করেছি সেই সমস্ত টাকাই আমার ছেলেকে দিয়েছি। আমার কাছে এখন খুব একটা টাকা নেই, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, শেষবার আমরা একটা বড় ডিল করব। ওখান থেকে যেই টাকা প্রফিট আসবে ওই সমস্ত টাকা আমরা তিনজন ভাগ করে নেব। এরপর আমি আমেরিকায় গিয়ে ছোট্ট একটা ব্যবসা করব। এই সপ্তাহে ইন্ডিয়াতে 3টা বিদেশি গাড়ি আসবে, এগুলো অনেক দামি একটা গাড়ি, কিন্তু গাড়িগুলোর এখানে কোনো কাজ নেই। তাই আমরা যদি সেই গাড়িগুলোকে কিনতে পারি, তারপর সেটা মার্কেটে সেল করতে পারি, তাহলে আমরা অসংখ্য টাকা লাভ করতে পারবো। কিন্তু এই ডিলের জন্য প্রয়োজন 10 লাখ টাকা, আর সে সময় 10 লাখ টাকা মানে অনেক কিছু। ভাস্কর বলে 1-2 লাখ টাকায় অ্যাডজাস্ট করা সম্ভব, কিন্তু 10 লাখ টাকা কেমনে ম্যানেজ করতে পারবো এটা একদম অসম্ভব একটা ব্যাপার, সবাই আমাকে সন্দেহ করতে পারে। এভাবেই এই ডিলটা সে ক্যান্সেল করতে বলে, কিন্তু তারপর সে তার পরিবারের কথা মনে করে ভাস্কর শেষ ডিলটা করার সিদ্ধান্ত নেয়। এরপর ভাস্কর অনেক চালাকি করে ব্যাংক থেকে 10 লাখ টাকা বের করে আনে, তারপর সেই টাকাগুলো অ্যান্টনিকে দেয়। এরপর সেই 3টা দামি গাড়ি কিনে নিয়ে আসে, তারপর সেখান থেকে গাড়িগুলো তার ডিলারের কাছে নিয়ে আসে। আর ওখানে গিয়ে জানতে পায় সেই কার ডিলারকে কোন একটা কারণে পুলিশ গ্রেপ্তার করেছে। এটা শুনে এরা তিনজন শক খেয়ে যায়, বুঝতে পারছে না এখন তারা কি করবে। ভাস্কর ভাবতে থাকে ব্যাংক খোলার পর টাকা যদি ঠিকঠাক ভাবে রাখতে না পারে তাহলে তার সম্মানের সাথে সাথে চাকরিটাও চলে যাবে। এরপর ভাস্কর একটা আইডিয়া বের করে, তারপর সেই 3টা গাড়িতে গভর্নমেন্টের নম্বর প্লেট লাগায়। এরপর কয়েকটা ভিক্ষুককে নিয়ে আসে নেতা সাজানোর জন্য, আর একটা মডেলকে নায়িকা বানিয়ে চেকপোস্টটা পার করে। আর এখানকার এই দৃশ্যটা ছিল অসম্ভব সুন্দর। পুলিশ অফিসার এই 3টা গাড়িকে ভিআইপি গাড়ি মনে করে ছেড়ে দেয়। এরপর গাড়িটা অন্য একটা শহরে নিয়ে আসে, তারপর গাড়িটা বিক্রি করে অনেক বড় একটা প্রফিট পায়। এই ডিল থেকে এরা অনেক টাকা ইনকাম করে। অ্যান্টনি ডাইরেক্ট একটা এয়ারপোর্টে আসে, আর ওখান থেকে একবারে সে আমেরিকায় চলে যায়। আর এখানেই তাদের তিনজনের জার্নিটা শেষ হয়। পরের দিন তাড়াতাড়ি ভাস্কর তার ব্যাংকে আসে পয়সাগুলো রাখার জন্য, কিন্তু ব্যাংকে গিয়ে সে একটা ঝটকা খায়। ব্যাংকে অলরেডি বেশ কয়েকটা পুলিশকে দেখে। আসলে ব্যাংকের ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বড় একটা স্ক্যাম করে ধরা পড়েছে, আর এটা সেই ম্যানেজার যে ভাস্করকে প্রমোশন না দিয়ে তাকে ব্ল্যাকমেল করেছিল। তো এটা দেখে ভাস্কর অনেক ভয় পায়, ভাবতে থাকে এখন এই টাকাগুলো অ্যাকাউন্টে কেমনে জমা করবে। ঠিক তখনই জিএম ভাস্করের কাছে গিয়ে তার সুটকেস সম্পর্কে প্রশ্ন করে। তাকে বলে, ভাস্কর তুমি এই সুটকেস কেন এনেছো? এই সুটকেসে কি আছে এটা একটু খুলে দেখাও। ভাস্কর বলে, আমি গ্রাম থেকে ডাইরেক্ট ব্যাংকে ঢুকেছি, এই সুটকেসে আমার কয়েকটা কাপড় আছে। তবুও সিএম তাকে সুটকেসটা খুলতে বলে। এরপর ভাস্কর বাধ্য হয়ে ভয় নিয়ে সুটকেস খুলতেছিল, আর যখন সুটকেস ওপেন করে তখনই আমরা শক খেয়ে যাই, কারণ সুটকেসটা একদম খালি ছিল। আসলে সবাই যখন ব্যাংক থেকে একটু বাইরে ছিল ঠিক তখনই ভাস্কর টাকাগুলো ব্যাংকে রেখে দিয়েছে, আর সেটাও খুবই চালাকি করে। দৃশ্য এখানেই কাট হয়। এরপর ভাস্কর তার বন্ধু সাম্বাকে বলতেছিল, আমি আর এই কাজগুলো কখনোই করব না, এই কাজগুলো অনেক রিস্কের কাজ। কিন্তু সাম্বা তার চাকরি থেকে অবসর নিয়ে স্মাগলিং এর কাজ শুরু করে। তো ভাস্করের কাছে এখন 50 থেকে 60 লাখ টাকা আছে। এই টাকা পেয়ে সে অনেক খুশি। তার নিজের জন্য সে একটা গাড়ি কিনে। তার বিবি যে একটা স্বপ্ন ছিল খাবারের ব্যবসা করা, সেটাও সে শুরু করে। তো একদিন ভাস্করের ছোট ভাই ভাস্করকে বলতেছিল, লন্ডন শহরে পড়াশোনার জন্য আমি সিট পেয়েছি। আমি যদি এখন ইন্ডিয়া থেকে ইঞ্জিনিয়ার পাস করি তবে 8 থেকে 10,000 টাকার চাকরি পাবো, আর যদি এই কাজটাই লন্ডনে করি তাহলে প্রত্যেক মাসে 60,000 টাকা ইনকাম করতে পারবো। ভাস্কর তখন তার ভাইয়ের কথায় রাজি হয়ে তাকে বাইরে পাঠায়। একদিন ভাস্করের ব্যাংকের একটা চেয়ারম্যান আসে। ওই চেয়ারম্যান ভাস্করকে বলতেছিল, আমাদের ব্যাংকে ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য আমাদের ব্যাংকের অনেক দুর্নাম হয়েছিল। এজন্য ঠিক করেছি ব্যাংকের অনেক কিছু পরিবর্তন করব। আমি তোমাকে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জিএম বানিয়েছি। আজকের পর থেকে তোমার বেতন হবে 19,000 টাকা। তোমার যদি কিছু আবদার থাকে আমাকে বলতে পারো। এটা শুনে ভাস্কর অনেক খুশি হয়। এরপর চেয়ারম্যানের কাছে একটা রিকোয়েস্ট করে। ব্যাংকে যে মারুতি একটা কার পরে আছে ওই কারটা নেওয়ার জন্য তার কাছে রিকোয়েস্ট করতেছিল। চেয়ারম্যান তাকে সেই গাড়িটা উপহার দেয়। ভাস্কর গাড়ি পেয়ে অনেক খুশি হয়। এরপর সেই গাড়িতে করে তার বাড়িতে আসে। গল্পটা এখান থেকে বর্তমানে আসে। সিবিআই অফিসার ভাস্করের স্টেটমেন্ট দেখে শক খেয়ে যায়। ভাস্করের ব্যাংকে টোটাল টাকা আছে 6 কোটি। জিজ্ঞাসা করে ছোট্ট একটা কর্মচারীর অ্যাকাউন্টে এত টাকা কই থেকে এলো। গল্পটা এখান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে যায়। ভাস্করকে অ্যাসিস্ট্যান্ট জিএম করার পর চেয়ারম্যান ভাস্করকে বলতেছিল, আমাদের ব্যাংকের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কাস্টমার আছে। এই কাস্টমারের জন্য ব্যাংকে অনেক ফায়দা আছে। এর মধ্যে একজন হলো হারসাদ মেহরা। তুমি তার অ্যাকাউন্টটা পার্সোনালি দেখাশোনা করো। তো
পরের দিন হার্ষাদ মেহরার পরিচিত একটা লোক ভাস্করের কাছে আসে। ভাস্করকে কয়েকটা পেপার দিয়ে বলতেছিল এটা কাটারি ব্যাংকের রিসিভ পেপার। তো ব্যাংকের একটা পিয়ন চন্দন স্যারকে বলতেছিল এই রিসিভ পেপার আসলে কিসের জন্য ব্যবহার করে। লোকটা বলে যেভাবে আমাদের টাকা প্রয়োজন পড়লে ব্যাংকে আসি টাকা নেওয়ার জন্য, ওভাবেই যদি অন্য ব্যাংকেরও টাকা প্রয়োজন পড়ে তাহলে একটা ব্যাংক অন্য একটা ব্যাংকে লোন দিয়ে থাকে। আইন অনুযায়ী একটা ব্যাংক অন্য একটা ব্যাংকে কখনোই লোন দিতে পারবে না। মাঝখানে একটা ব্রোকার হওয়া খুব ইম্পর্টেন্ট। আমাদের ব্যাংক আর কাটারি ব্যাংকের ব্রোকার হলো হার্ষাদ মেহরা। মানে আমরা যদি টাকাগুলো হার্ষাদ মেহরাকে দেই, হার্ষাদ মেহরা তখন টাকাগুলো কাটারি ব্যাংকে দিবে। ঠিক তেমনই টাকাগুলো পরিশোধ করবে একই নিয়মে। আর ব্রোকার হওয়ার জন্য হার্ষাদ মেহরা একটু কমিশন পাবে। আর এই প্রসেসকে বলা হয় বিয়ার। ভাস্কর তখন সুরাজকে বিয়ার দিয়ে বলতেছে এই বিয়ারের সময়টা মাত্র 2 সপ্তাহ। এই 2 সপ্তাহের মধ্যে টাকাগুলো তোমাদেরকে পরিশোধ করতে হবে। সুরাজ বলে একটু তো লেট হতে পারে, এটা একটু তুমি ম্যানেজ করে নাও। এভাবেই ভাস্করকে বেশ কিছু টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাস্কর ডাইরেক্ট বলে 2 সপ্তাহ মানে 2 সপ্তাহ। এরপর ওখান থেকে তাকে চলে যেতে বলে। তো একদিন ভাস্কর হার্ষাদের ব্যাংক স্টেটমেন্ট দেখতেছিল। তার ব্যাংক স্টেটমেন্ট দেখে সে অবাক হয়, কোটি কোটি টাকা ট্রানজাকশন দেখতে পায়। এরপর সে একটা জিনিস লক্ষ্য করে, হার্ষাদ যেই টাকাগুলো ব্যাংক থেকে নিয়েছে ওই টাকা সে সোজা গিয়ে ব্যাংকে ডিপোজিট না করে ওই টাকাগুলো তার কাছে রেখে দেয়। আর এখানে সে এটাও দেখতে পায় হার্ষাদ কাটারি ব্যাংক থেকেও অনেকগুলো টাকা বিয়ার নিয়েছে। আর তাদের ব্যাংক থেকে যে বিয়ার নিয়েছিল কাটারি ব্যাংকে দেওয়ার জন্য, এই টাকাগুলো কাটারি ব্যাংকে দেওয়ার কোনো রেকর্ডই নেই। মানে এতগুলো টাকা তার নিজের কাছে রেখে দিয়েছে। এটা থেকে ভাস্কর একটু শক খেয়ে যায়। ভাস্কর কোনো কিছুই বুঝতে পারছে না, ভাবতে থাকে 2 ব্যাংক থেকে এতগুলো টাকা নিয়ে কি করে। তো কয়েকদিন পরে সব টাকাগুলো হার্ষাদ পরিশোধ করে। ভাস্কর তখন এই পুরো ব্যাপারটা নিয়ে একটু ইনভেস্টিগেশন করে। এরপর একটা লোকের মাধ্যমে ভাস্কর বেশ কয়েকটা তথ্য পায়। আসলে ভাস্কর 2 ব্যাংক থেকেই লোন তোলে। এরপর সেই টাকাগুলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। আর এই টাকা দিয়ে শেয়ার মার্কেটের দামগুলো একবারে কমে যায়। এরপর কোনো একটা কোম্পানির শেয়ারগুলো কম দামে কিনে নেয়। তারপর তার স্টকগুলোর কোনোভাবে জনপ্রিয়তা বাড়ায়। সমস্ত লোকগুলোকে তাদের কোম্পানির পণ্য কেনার জন্য ইনভাইট করে। সবাইকে বলতে থাকে ভবিষ্যতে আমাদের পণ্যগুলো ভালোভাবে সেল করতে পারবে, তাই এখানেই তোমরা ইনভেস্ট করো। এরপর সবাই যখন সেই কোম্পানিতে ইনভেস্ট করে তখন তো অবশ্যই প্রাইসটা বৃদ্ধি পাবে। আর যখন প্রাইসটা অতিরিক্ত বৃদ্ধি পায় তখনই হার্ষাদ তার স্টকগুলো সেল করে ফেলে। আর এরপরে স্টকগুলোর দাম আস্তে আস্তে কমে যায়। হার্ষাদ তখন তার লাভের অংশ রেখে দেয় আর বাকি সমস্ত টাকাগুলো ব্যাংকে পরিশোধ করে দেয়। ভাস্কর এই সত্যটা জানতে পেরে ঠিক করে এসব কিছু চেয়ারম্যানকে এখনই বলবে, কিন্তু এরপর ভাবে এসব কিছু চেয়ারম্যানকে বলে তার কি লাভ। এজন্য ভাস্কর ফোনটা রেখে দেয়। তারপর সুরাদের সাথে দেখা করতে আসে। এরপর তার সাথে একটা ডিল করে। হার্ষাদ মেয়েরা যখন ব্যাংক থেকে বিয়ার নিবে ওখান থেকে তখন ভাস্করকেও 1% টাকা দিতে হবে। সাথে হার্ষাদ যখনই কোনো শেয়ার কিনবে তার আগেই ভাস্করকে এটা অবশ্যই বলতে হবে। আর এরপর যখনই স্টকগুলো সেল করবে তখনই সেটা ভাস্করকে বলেই সেল করতে হবে, যেন সেও ওখান থেকে শেয়ার কিনে সেল করতে পারে। তো সুরাদের কাছে আর কোনো অপশন নেই, এজন্য ভাস্করের সত্যে রাজি হয়। আর এভাবেই প্রথমবার ব্যাংক থেকে বিয়ার নিয়ে ভাস্করকে 1% টাকা দেয়। কিন্তু এখন এই টাকাগুলোকে বৈধ করার জন্য কনভার্ট করতে হবে, কারণ টাকার পরিমাণ ছিল অসংখ্য। তো অ্যান্থনির একটা বন্ধু ছিল যার নাম কুট্টি। কুট্টি অ্যান্থনিকে অনেকবার সাহায্য করেছিল। ভাস্কর তখন অ্যান্থনির সাথে দেখা করতে আসে আর তাকে বলে আমার কাছে বেশ কিছু টাকা আছে, এগুলোর টাকাকে একটু বৈধ করতে হবে। কুট্টি তখন ভাস্করকে একটা মাস্টারপিস আইডিয়া বলে, এই টাকাগুলো যদি আমরা লটারি বেচা লোককে দেই তাহলে সে লটারি বেচার মাধ্যমে আমাদের টাকা আমাদেরকেই ফেরত দিবে। লটারি বেচার পর সরকারকে কিছু টাকা ট্যাক্স দিতে হবে আর বাকি টাকা আমাদের ব্যাংকে ঢুকবে। এভাবেই ভাস্কর লটারির মাধ্যমে 7 লাখ টাকা জিতে নেয়। এরপর সেই টাকাটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আর মাত্র 7 লাখ টাকা ইনভেস্ট করার পর সেখান থেকে ইনকাম করে প্রায় 70 লাখ টাকা। আর এভাবেই একদিক থেকে লটারির মাধ্যমে টাকা আনে, অন্যদিকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। গল্পটা এখান থেকে বর্তমানে আসে। ভাস্কর সিবাইকে বলতেছিল আমি কয়েকটা লটারি জিতেছিলাম আর সেই টাকাই শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছি আর এভাবেই আস্তে আস্তে প্রফিট গুলোকে রেখে দিয়েছি। লাক্সমান বলে ঠিক আছে, কিন্তু সেই 70 লাখ টাকা একদিনে কেমনে খরচ করেছো? তো ভাস্কর সেই টাকাগুলো যা করেছে তাদেরকে সেই সবকিছুই খুলে বলে। ভাস্করের যে একটা ছোট্ট বোন ছিল ওই বোনের সে বিয়ে ঠিক করে। এরপর সেদিনই শপিং এর জন্য তার বিবের তার বোনকে মার্কেটে নিয়ে আসে, কিন্তু মার্কেটের লোক ভাস্করের কাপড় দেখে তাকে সম্মান করে না, তাদের সাথে একটু খারাপ ব্যবহার করে। তো তাদেরকে ছোট করার জন্য ভাস্করের ইগো হার্ট হয়। এরপর ভাস্কর একটা গাড়ি কিনে সেই গাড়ি করে মার্কেটে আসে। এরপর মার্কেটে সমস্ত কিছু ক্রয় করে ফেলে। যেই লোকগুলো ভাস্করকে সম্মান করেনি তাদেরকে ছোট করে দেখেছে সেই লোকগুলোই তখন ভাস্করের কাছে ক্ষমা চায়। ভাস্করের কাছে এখন খুব একটা টাকা নেই, এজন্য আবার যখন বিয়ার থেকে 1% টাকা আসে ওই টাকা তখন কুট্টির কাছে আনে। কুট্টি আবারও তাকে একটা আইডিয়া বলে, আমরা একটা 2 নম্বর কোম্পানি খুলবো আর সেই কোম্পানি থেকেই কালো টাকা সাদা করব। ভাস্কর তখন সুমতির জন্য একটা খাবারের হোটেল দেয়। এরপর সেই হোটেল সম্পর্কিত বেশ কিছু মিথ্যা পেপার বানিয়ে ফেলে যেখানে খরচ দেখায় অসংখ্য টাকা। আর এভাবেই আস্তে আস্তে টাকাগুলো বৈধ করতেছিল। এর মধ্যেই সে মদ খাওয়াটাও শুরু করে। টাকার সাথে সাথে তার ভিতর একটা অহংকার তৈরি হয়। আস্তে আস্তে তার ভিতর একটা পরিবর্তন আসে। ভাস্করের এরকম পরিবর্তন দেখে সুমতি অনেক কষ্ট পায়। সেও তার হাজবেন্ডের উপর অনেক রাগ করে, এমনকি ভাস্কর তার কলিগকেও ছোট করে কথা বলে। তো একদিন কাটারি ব্যাংকের ম্যানেজার ভাস্করের কাছে আসে। এর মধ্যেই এরা দুজন বিয়ার সম্পর্কে কথা বলে। ভাস্কর সেই ম্যানেজার
ম্যানেজারকে বলতেছিল হারশাদের কাছ থেকে এখনো 90 কোটি টাকা বিয়ার আসা বাকি আছে, আর এখন সে উপর থেকে আরো কিছু টাকা বিয়ার চাই। এখন আমি বুঝতে পারছি না কি করব। এটা শুনে ম্যানেজার একটু শক খায় আর ভাস্করকে বলে 90 কোটি টাকা? আমি তো এতগুলো টাকার কখনো পেপারই তৈরি করিনি। আমি তাকে সর্বোচ্চ 1 কোটি টাকার উপর বিয়ারই দেইনি। এরপর পেপারগুলো চেক করে বলে এখানে সে যে একটা স্বাক্ষর করেছে ওই স্বাক্ষরটা আমার না, হারশাদ এটা কপি করেছে। এখন যদি হারশাদ মেয়েরা 90 কোটি টাকা না দেয় তাহলে তোমার কোম্পানির মালিক তার নামে কেস করবে। এরপর সিএম সবকিছুই ইনভেস্টিগেশন করবে আর তখন আমাদের দুজনের নামটাই বাইরে আসবে। আর এটা যদি সত্যি হয় তাহলে নিশ্চিত আমাদেরকে জেল খাটতে হবে। এটা বলতে বলতে ম্যানেজার অনেক ভয় পায় আর ভয় পেয়ে তখনই তার হার্ট অ্যাটাক হয় আর লোকটা সাথে সাথে ওখানেই মারা যায়। ঠিক তখনই সুরাজ ভাস্করের কাছে আসে। ভাস্কর তখন সুরাজকে অনেক গাল পারে, তাকে বলে সেই 90 কোটি টাকা যতক্ষণ পরিশোধ না করবে ততক্ষণ তোমরা কোনো বিয়ার পাবে না, এটা তোমার বসকে অবশ্যই বলে দিও। এদিকে ভাস্করের বন্ধু স্মাগলিং করতে গিয়ে পুলিশ তাকে ধরে ফেলেছে আর এখন সে জেলে আছে। ভাস্কর পুলিশ স্টেশনে গিয়ে জামিনের মাধ্যমে তাকে বের করে আনে। এরপর একদিন ভাস্করের শালা ভাস্করের সাথে দেখা করতে তার বাড়িতে আসে। সে এখন বেশ কিছু টাকার জন্য একটা সমস্যায় আছে। এই টাকার কথা নিয়ে সুমতি আর তার মায়ের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়। সুমতির মা বলতেছিল খাবারের ব্যবসার আইডিয়া আমি দিয়েছি, আমার এই আইডিয়ার জন্যই তুমি এতগুলো টাকা পেয়েছো। এটা শুনে সুমতি ভীষণ রাগ করে। এরপর রাগ করে তার ব্যবসাটাই বন্ধ করে দেয়। তো ঘরের এরকম একটা সমস্যা দেখে অনেক বছর পর ভাস্করের বাবা ঘর থেকে বাইরে আসে। এরপর সবার সাথে সে কথা বলে। ভাস্করকে ঘরে ডেকে বলতেছিল তুমি এখন কি কাজ করতেছো? খাবারের ব্যবসার বিল দেখে আমার এমনটা মনে হচ্ছে না এগুলো সত্যিকার ফাইল। এই সবগুলো বিলের কাগজে 2 নম্বর বিল। তুমি ভুলে যেও না আমি একজন সিএ ছিলাম, তাই তুমি আমাকে সবটাই সত্যিটা বলো। ভাস্কর তখন তার বাবাকে সবকিছুই খুলে বলে। এরপর তার বাবা তাকে বেশ কিছুক্ষণ ভালো করে বোঝানোর পর ভাস্কর সেই টাকার নেশা থেকে বের হয়ে আসে। এরপর তার শালা তার বন্ধু সবাইকে সে সাহায্য করতে থাকে আর তারপর তার ক্যারেক্টার একটু পরিবর্তন করে। সে যেগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল ওই সবগুলো মানুষের কাছে গিয়ে তাদের কাছে ক্ষমা চায়। এরপর একদিন জিএম ভাস্করকে অফিসে ডাকে, তাকে জিজ্ঞাসা করে কেন তুমি হারশাদের বিয়ারটা অ্যাকসেপ্ট করোনি? অনেকদিন হলো সুরাজকেও ব্যাংকে দেখিনি। ভাস্কর বলে তাদের কাছ থেকে এখনো পাওয়া যায় 90 কোটি টাকা, তাহলে আবারও তাদের বিয়ারটা কেমনে অ্যাকসেপ্ট করবো? জিএম তখন ভাস্করকে জোর করতেছিল কিন্তু ভাস্কর বিয়ার দেওয়ার জন্য রাজি হয় না। এরপর সে বাধ্য হয়ে রিজাইনিং পেপার দিয়ে ওখান থেকে চলে যায় আর 2 দিন পরেই সিবিআই অফিসার ভাস্করকে ধরে ফেলে। তো লাক্সমান ভাস্করকে বলতেছিল তোমার অ্যাকাউন্টে যতগুলো টাকা আছে ওই সমস্ত টাকার প্রমাণগুলো তুমি রেডি করেছো, কিন্তু আমি চাইলে সমস্ত টাকা তোমার উধাও হতে পারে। তোমার অ্যাকাউন্ট সম্পর্কে যদি ইনকাম ট্যাক্সকে বলে দেই তাহলে তোমার তো জেলে থাকতে হবে। এখন তুমি যদি এমনটা না চাও তাহলে তুমি আমার কথা শোনো, তোমার অ্যাকাউন্টে যে 6 কোটি টাকা আছে ওই সমস্ত টাকা তুমি হারশাদ মেয়েরাকে দিয়ে দাও। আর এখানে আমরা বুঝতে পারি ব্যাংকের জিএম আর সিবিআই একসাথে কাজ করতেছে। এই টাকা যদি ভাস্কর হারশাদ মেয়েরাকে দিয়ে দেয় তাহলে সে ব্যাংকের টাকাগুলো পরিশোধ করবে আর হারশাদ মেয়েরার উপর কোনো কেসও থাকবে না। আর এখানে আমরা আরো একবার শক খেয়ে যাই কারণ এর সাথে ব্যাংকের চেয়ারম্যানও জড়িত ছিল। ভাস্কর তখন বাধ্য হয়ে তার ফ্যামিলির জন্য সমস্ত টাকা হারশাদের নামে লিখে দেয়। ভাস্কর যেরকমটা একদম আগে ছিল আবারও ভাস্কর নিঃস্ব হয়ে সেখানেই ফিরে আসে। তো পরের দিনে তারা একটা ঝটকা খায়, মানে এরা যখন ভাস্করের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো বের করবে দেখতে পায় সেখানে কোনো টাকা নেই। মানে ভাস্কর আজ থেকে 10 দিন আগে ব্যাংক থেকে সমস্ত টাকা বের করেছে, এরপর অ্যাকাউন্টটাই একবারে বন্ধ করে দিয়েছে, কিন্তু কম্পিউটারে এখনো সেটা ফিট হয়নি। এরপর আমরা ভাস্করের ফ্যামিলিকে বিমানে দেখতে পাই। ভাস্কর তার পুরো পরিবারকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। সিন এখান থেকে সামান্য একটু ফ্ল্যাশব্যাকে যায়। ভাস্করের পুরো ব্যাপারটা যখন তার বাবা জানতে পায় তার বাবা তখন ভাস্করকে বেশ কয়েকটা আইডিয়া বলতেছিল, তুমি যতটাই সিকিউরিটি সম্পূর্ণ থাকো না কেন একদিন না একদিন ইনকাম ট্যাক্স অথবা সিবিআই তোমাকে অবশ্যই ধরে ফেলবে, এজন্য সমস্ত টাকা ব্যাংক থেকে বের করে ফেলো, এরপর অন্য একটা দেশে একটা বাড়ি কিনে ফেলো। ভাস্করের বাবা এই সম্পর্কে সবকিছু জানতো, এজন্য তার মাধ্যমে সবকিছু করে ফেলেছে। আর যাওয়ার সময় ভাস্কর একটা কাজ করে, ব্যাংকের জিএম চেয়ারম্যান এমনকি হারশাদ মেয়েরা সম্পর্কেও পুলিশকে সবকিছু বলে। ইনকাম ট্যাক্স তখন তাদেরকেও গ্রেপ্তার করে। এভাবেই সমস্ত লোকগুলোকে ফাঁসিয়ে দিয়ে ভাস্কর দেশ থেকে চলে যায়। আর এখানেই এই গল্পটা শেষ হয়। গল্পের ইম্পর্টেন্ট একটা মেসেজ বলি, আমাদের দেশে বিভিন্ন বড় বড় লিগাল ইনলিগাল ব্যবসা আছে, বিভিন্ন বড় বড় কোম্পানি আছে। এই কোম্পানিতে যেগুলো ইনলিগাল কাজ হয়, ইনলিগাল ব্যবসা হয়, এর সাথে যে কোম্পানির লোকেরাই জড়িত থাকে এমনটা না, এর সাথে জড়িত থাকে ব্যাংকের বড় বড় কর্মকর্তারা। ব্যাংকে রাখা টাকার জন্যই, অর্থাৎ আমাদের টাকা দিয়েই তারা ইনলিগাল কাজ করে। আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। আর তোমরা যদি এরকম কোনো কিছু বুঝে থাকো তাহলে সেটা অবশ্যই কমেন্টে বলে যেও।